আমাদের আজকের চ্যাপ্টার হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এটা আমাদের থার্ড চ্যাপ্টার। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি? Strategic management is what managers do to develop the organization's strategies. Strategy হলো decisions or actions যা determine করে long-term performance. Organizational strategies হলো কিভাবে একটা অর্গানাইজেশন কাস্টমার ডিমান্ড ফুলফিল করে, কম্পিট করে ইন দ্য মার্কেট অর অ্যাচিভ করে অর্গানাইজেশনাল গোলস। এই সব কিছুর যে প্ল্যানিংটা, তাই হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিস। তো এই অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিস ডেভেলপ করার জন্য ম্যানেজার্স যা যা করে তাই হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট কারণ এটা সিগনিফিকেন্টলি ডিফাইন করে অর এফেক্ট করে organizational performance এবং হেল্প করে to meet the organizational goals with the changes in the business environment. Next হলো the strategic management process, which is a 6-step process. Easily বললে এই 6টা স্টেপে প্রথমে আমরা দেখি অর্গানাইজেশন কি অবস্থায় আছে, দেন অ্যানালাইসিস করি উইদিন অ্যান্ড আউটসাইড দ্য অর্গানাইজেশন, যেটার উপর বেস করে স্ট্র্যাটেজি ফর্মুলেট করা হয় এবং দেন তাকে ইমপ্লিমেন্ট করা হয় এবং লাস্ট স্টেপে তাকে ইভ্যালুয়েট করা হয়। তো আমরা প্রথমে ফার্স্ট স্টেপটা দেখি, which is identify the organization's current mission, goals and strategies. অর্গানাইজেশনের মিশন হলো তার স্টেটমেন্ট অফ পারপাস। অ্যাকচুয়ালি সে কি করে তার বর্ণনামূলক একটা লাইন। যেমন ফেসবুকের মিশন স্টেট করে যে দে হেল্প ইউ টু কানেক্ট টু পিপল অ্যারাউন্ড ইউ। প্রথমে কারেন্ট মিশনের সাথে অর্গানাইজেশনের প্রেজেন্ট পজিশনকে কম্পেয়ার এবং ইভ্যালুয়েট করতে হবে। গোলস ডিফাইন করে অর্গানাইজেশনের ফিউচার অবজেক্টিভস দ্যাট ইট ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ, মানে কারেন্টলি অর্গানাইজেশন কি অবস্থায় আছে এবং ফিউচারে কোথায় থাকতে চায় বা যেতে চায় তাই আইডেন্টিফাই করা হয় স্টেপ 1-এ। দেন আসছে হচ্ছে স্টেপ 2, which is doing an external analysis. এক্সটার্নাল অ্যানালিসিসের মাধ্যমে ম্যানেজাররা জানতে চায় কম্পিটিটরদের পজিশন, রিসেন্ট চেঞ্জেস ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট অর কি ট্রেন্ডস আছে রিসেন্টলি। এক্সটার্নাল অ্যানালাইসিস করার পর ম্যানেজাররা অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস আইডেন্টিফাই করতে পারে। অপরচুনিটিস যেটাকে তারা এক্সপ্লয়েট করে ফর ইমপ্রুভমেন্ট এবং আইডেন্টিফাইড থ্রেটস এর এগেইনস্টে একটা গার্ড ক্রিয়েট করতে চায় বা একটা কাউন্টার অ্যাক্ট প্ল্যান করে। স্টেপ 3 হলো ডুইং অ্যান ইন্টারনাল অ্যানালিসিস। ইন্টারনাল অ্যানালিসিস এর মাধ্যমে অর্গানাইজেশনের রিসোর্সেস অ্যান্ড ক্যাপাবিলিটিস সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ অর্গানাইজেশনের কি আছে এবং তা কি করতে সক্ষম তা ক্লিয়ারলি বোঝা যায়। এই অ্যানালিসিস এর মাধ্যমে অর্গানাইজেশনের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আইডেন্টিফাই করা যায়। অর্গানাইজেশনের যদি কোনো ইউনিক ক্যাপাবিলিটি অর রিসোর্স থাকে তাহলে তা হলো অর্গানাইজেশনের স্ট্রেংথ এবং উইকনেস হলো সেই সব ক্যাপাবিলিটি অর রিসোর্সেস যা অর্গানাইজেশনের কাছে নেই। স্ট্রেংথ একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে, whereas weakness put the organization at a competitive disadvantage. এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যানালিসিসকে একত্রে বলা হয় SWOT analysis, which is strength, weakness, opportunities and threats analysis. এতটুকু বুঝতে পেরেছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ক্লাসে আছেন? জি ম্যাম। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে ফর্মুলেটিং স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজিস ফর্মুলেট করার সময় স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3 এর আউটপুটকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3 এর আউটপুট কি ছিল? দ্য আইডেন্টিফাইড অপরচুনিটিস, থ্রেটস, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। সো আইডেন্টিফাইড স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিসকে এক্সপ্লয়েট করে
এক্সটার্নাল থ্রেটস থেকে অর্গানাইজেশনকে প্রোটেক্ট করে এবং অর্গানাইজেশনাল উইকনেসকে কারেক্ট করে এমন স্ট্র্যাটেজিস ফর্মুলেট করতে হবে। ওকে, 3 টাইপ অফ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিস আছে which are কর্পোরেট, কম্পিটিটিভ এবং ফাংশনাল। এই 3 টাইপের স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে। ওকে, দেন নেক্সট স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজিস। অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিস যত ভালোভাবে প্ল্যান্ড অর ফর্মুলেটেড হোক না কেন, অ্যাপ্রোপ্রিয়েটলি ইমপ্লিমেন্ট না হলে অর্গানাইজেশনাল পারফরমেন্স ডিগ্রেড হবে। সো the strategies must be appropriately implemented. Last step হচ্ছে evaluating results. ইমপ্লিমেন্টেশনের পর স্ট্র্যাটেজিগুলো অর্গানাইজেশনকে হেল্প করছে কিনা টু অ্যাচিভ গোলস, হাউ ইফেক্টিভ দে হ্যাভ বিন, এইসব কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এই স্টেপে পেয়ে থাকি। যদি এরকম হয় যে স্ট্র্যাটেজিগুলো তেমন ইফেক্টিভ না, তাহলে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে কারেন্ট স্ট্র্যাটেজিগুলোকে। ওকে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস বুঝতে পেরেছেন? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আপনারা শুনতে পাচ্ছেন? না ম্যাম, নাই। Yes, miss. ওকে, then comes the types of organizational strategies. 3টা টাইপের স্ট্র্যাটেজি আছে যেটা আমি একটু আগে বললাম, which are corporate, competitive and functional, যেগুলো অর্গানাইজেশনের ডিফারেন্ট লেভেলের জন্য ডেভেলপ করা হয়ে থাকে। ফার্স্টে কর্পোরেট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিক গোলস সেট করা হয় ফর দ্য হোল কোম্পানি। কর্পোরেট স্ট্র্যাটেজি ফিক্স করার জন্য রেসপন্সিবল থাকে হচ্ছে টপ ম্যানেজমেন্ট। মানে এক্ষেত্রে আমি পুরো কোম্পানির জন্য অ্যাজ আ হোল একটা স্ট্র্যাটেজি ফিক্স করছি। দেন কামস দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস, যেগুলো সেট করা হয় স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বা ডিফারেন্ট এসবিইউ এর জন্য। যখন একটা অর্গানাইজেশনের আন্ডারে সেভারাল ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্ট বিজনেসেস থাকে যার এরকম স্পেসিফিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস আছে, তখন সেই বিজনেস লাইনগুলোকে বলে হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। যেমন প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের টোটাল অর্গানাইজেশনের জন্য একটা কর্পোরেট স্ট্র্যাটেজি আছে। দেন তার ভ্যারিয়াস স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট লাইক তারা যেসব প্রোডাক্টগুলা অফার করছে, সে প্যান্টিন, প্যাম্পার্স, এরিয়াল, ওলে, এসবের জন্য আলাদা আলাদা কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস আছে। ফার্দার এসব এসবিইউ এর আন্ডারে ডিফারেন্ট ফাংশনাল ডিপার্টমেন্টস থাকে, যেটা আমরা ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশনে দেখে এসেছি, এবং এই প্রত্যেকটা ফাংশনাল ডিপার্টমেন্টের জন্য আলাদা করে ফাংশনাল স্ট্র্যাটেজিস থাকে। তো এক্ষেত্রে আমরা ডিটেইলসে দেখব কেবলমাত্র কর্পোরেট স্ট্র্যাটেজিস। তো কর্পোরেট স্ট্র্যাটেজিস কি ছিল? টপ ম্যানেজমেন্টস ওভারঅল প্ল্যান ফর দ্য এন্টায়ার অর্গানাইজেশন অ্যান্ড ইটস স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। আচ্ছা, এক্ষেত্রে 3টা টাইপের কর্পোরেট স্ট্র্যাটেজিস আছে which are growth, stability and renewal. গ্রোথ স্ট্র্যাটেজি হলো যখন অর্গানাইজেশন এক্সপ্যান্ড করতে চায় the number of markets it serves or the number of products it offers. যখন আপনি দেখবেন যে আপনার অর্গানাইজেশন একটা ভালো পজিশনে আছে এবং বাজারের অবস্থাও ভালো, মার্কেটের এখন যে কারেন্ট কন্ডিশন আছে ওটাও ভালো, তখন আপনি আপনার বিজনেসকে অবশ্যই এক্সপ্যান্ড করতে চাবেন। এই এক্সপ্যানশনটা আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ইদার নিউ প্রোডাক্ট অফার করবেন বা আপনি ডিফারেন্ট মার্কেটকে কেটার করবেন। আচ্ছা, নিউ প্রোডাক্টস আপনি অফার কিভাবে করবেন? সে আপনার এক্সিস্টিং কিছু প্রোডাক্ট আছে, এটার পরেও আপনি কিছু নতুন ভ্যারিয়েন্ট লাইক নিউ ফ্লেভারস অফার করতে পারেন। সে আপনি একটা বেভারেজ বিজনেসে আছেন, তো আপনার অলরেডি 2টো ফ্লেভার ছিল, আপনি আরো 3টা নতুন ফ্লেভার ইন্ট্রোডিউস করলেন, দোজ উইল বি ইয়োর নিউ প্রোডাক্টস। অথবা আপনি
এক্সিস্টিং প্রোডাক্ট দিয়েই একটা ডিফারেন্ট মার্কেটকে গ্র্যাব করতে পারেন। এটা একটা এক্সাম্পল হতে পারে হচ্ছে জনসন অ্যান্ড জনসন। জনসন অ্যান্ড জনসন কাদেরকে মেইনলি টার্গেট করে? বেবিজ, ইনফ্যান্টস, রাইট? জি ম্যাম। তাদের এখন যে ট্যাগলাইনটা ফর স্কিন লাইক বেবিজ, না? প্রথমে কেবলমাত্র ইনফ্যান্টদের জন্য যেই প্রোডাক্টগুলো অফার করছিল, এখন তারা এটাকে একটা ডিফারেন্ট রূপে প্রেজেন্ট করছে। কি বলছে? যে ইফ ইউ ওয়ান্ট স্কিন লাইক বেবিজ, ইউ ক্যান ইউজ দিস প্রোডাক্ট ইভেন ইফ ইউ আর অ্যান অ্যাডাল্ট। মানে সেম প্রোডাক্টটা দিয়ে সে একটা ডিফারেন্ট মার্কেট সেগমেন্টকে গ্র্যাব করছে। আচ্ছা, দেন আসছে 2 নাম্বার, which is stability, maintenance of status quo। এটার মানে হচ্ছে যে আপনি যে বিজনেসে আছেন ওটার অবস্থা তেমন ভালো না এবং সার্বিক বাজারের অবস্থাও তেমন ভালো না। তো আপনি এখন কি করবেন? আপনি এখন আপনার যেই অবস্থা আছে ওটাকে মেনটেন করার চেষ্টা করবেন। মানে আপনি যেন ফল বিহাইন্ডও না করেন, আপনার এক্সপ্যানশনেরও আপাতত প্রয়োজন নেই। ওকে, দিস ইজ দ্য স্টেবিলিটি স্ট্র্যাটেজি। এক্ষেত্রে একটা এক্সাম্পল আছে আপনাদের বইয়ে, ক্যাডবেরি। ক্যাডবেরি একদম বিগিনিং থেকে এখন পর্যন্ত খুব একটা স্টেবল পজিশনে আছে। আচ্ছা, দেন 3 নাম্বার হচ্ছে রিনিউয়াল, রিডাইরেকশন অফ ফার্ম ইনটু নিউ মার্কেটস। সে আপনি যে বিজনেসটাতে আছেন ওটার অবস্থা খুবই খারাপ, and you have to sell it off and start anew। অথবা যদি এরকম হয়ে থাকে যে যে প্রবলেমটা আছে ওটা সলভেবল, তাও আপনার কিছু রিডিফাইনিং মুভমেন্ট অর অ্যাকশন নিতে হবে এবং রিভাইটালাইজ করতে হবে আপনার পুরো অপারেশনাল স্ট্র্যাটেজিকে ফর রিনিউইং ইয়োর বিজনেস। ওকে, আচ্ছা, আমরা এখন ইন ডিটেইল দেখবো হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজিস। 5টা গ্রোথ স্ট্র্যাটেজিস আছে: concentration, vertical integration, horizontal integration, related diversification and unrelated diversification। তো আমরা একটা একটা করে দেখি। Concentration is focusing on primary line of business and increasing the number of products offered or market served। যেটা আমি একটু আগে বললাম যে either আপনি আপনার প্রোডাক্ট লাইনে এক্সপ্যান্ড করবেন বা আপনি যে মার্কেটটা সার্ভ করেন ওইটার সাথে আরো ডিফারেন্ট মার্কেট গ্র্যাব করার বা এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন। দ্যাট ইজ কনসেন্ট্রেশন। দেন আসছে হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এটার জন্য আপনি আমাকে বলেন যে আপনারা কি সাপ্লাই চেইনের ডিফারেন্ট স্টেজ সম্পর্কে জানেন? সাপ্লাই চেইনের কতগুলো স্টেজ আছে বলতে পারবেন কেউ? আচ্ছা, প্রথমে আপনার কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে কি প্রয়োজন হবে? র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়াল, এটা আপনার সাপ্লায়ার থেকে আসবে, রাইট? এটা হচ্ছে প্রথম ধাপ। দেন আপনি র ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবেন। তো সেকেন্ড ধাপ কি? ম্যানুফ্যাকচারার। দেন আপনার যেই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার হয়ে গিয়েছে ওটা আপনি ডিস্ট্রিবিউট করবেন। তো থার্ড ধাপ হচ্ছে ডিস্ট্রিবিউটর। দেন আপনি কিছু রিটেল শপের মাধ্যমে এটা কাস্টমার পর্যন্ত পৌঁছে দেবেন। ফোর্থ ধাপ হচ্ছে তাহলে রিটেলার্স। এবং ফিফথ হচ্ছে দ্য এন্ড ইউজার অর কাস্টমার্স, মানে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার অ্যান্ড দেন কাস্টমার। আপনারা কি স্টেজগুলো বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তো এখন যদি আপনি এটার বিগিনিং এন্ড এর দিকে যান তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর আপনি যদি এটাতে এন্ড এর দিকে যান মানে এন্ড ইউজারের দিকে যান তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আমি এটা এক্সপ্লেইন করে বলছি। ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাটেম্পটিং টু গেইন কন্ট্রোল অফ ইনপুটস। সে আপনার একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে, তো আপনি এখন চাচ্ছেন যে আপনি আপনার ইনপুটের কন্ট্রোল গেইন করবেন। আপনাকে সাপ্লায়ার কি দেয় র ম্যাটেরিয়াল হিসেবে? ডিফারেন্ট কেমিক্যালস দেয়, রাইট? তো আপনি এখন চিন্তা করছেন যে আমি এখন আমার নিজের সাপ্লায়ার হয়ে যাব, মানে আমি আমাকে সাপ্লাই করব কেমিক্যাল, আমিই করব ম্যানুফ্যাকচার। ওকে, তো ইউ আর অ্যাটেম্পটিং টু গেইন কন্ট্রোল অফ ইনপুটস, দ্যাট ইজ ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সেকেন্ড হচ্ছে ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, attempting to gain control of output through the control of distribution channel or
provide customer service activities. সে আপনি একটা জিনিস ম্যানুফ্যাকচার করেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আপনি ওটাকে ম্যানুফ্যাকচারও করবেন, রিটেইলও করবেন। মানে আপনি ওটাকে প্রডিউস করবেন, আপনি ওটাকে ডিস্ট্রিবিউট করবেন এবং কাস্টমার পর্যন্ত পৌঁছে দেবেন। এটার একটা বাংলাদেশি এক্সাম্পল ওয়ালটন। আগে তারা ডিলারের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউট এবং রিটেল করতো, এখন তারা নিজেরাই রিটেল শপ প্রোভাইড করে, কাস্টমারের সাথে তারা এখন বেশি কানেক্টেড। ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এন্ড ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, দেন আসছে হচ্ছে হরাইজন্টাল ইন্টিগ্রেশন, combining operations with another competitor in the same industry to increase competitive strengths and lower competition among industry rivals. মানে হচ্ছে আমি যেই সেক্টরে অপারেট করছি ওই সেক্টরে অপারেট করছে এরকম কেউ একজন যে আমারই কন্টেম্পোরারি, তার সাথে আমি মার্জ করে ফেলবো বা হরাইজন্টালি ইন্টিগ্রেট করব, সো দ্যাট আমাদের কম্পিটিটিভ স্ট্রেংথ ইনক্রিজ হয়। দুইজনের স্ট্রেংথ যখন একত্রে হয়ে যাবে, মার্কেটে যদি অন্য কোনো কম্পিটিশন থাকে তাকে বিট করা ইজি হয়ে যাবে। এটার একটা উদাহরণ কেউ বলতে পারবেন? রবি এয়ারটেল। রবি এয়ারটেল, এক্স্যাক্টলি। তো এখন রবি আর এয়ারটেল যখন একসাথে হরাইজন্টালি ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে, তারা এখন গ্রামীণকে চাইলে টক্কর দিতে পারবে বা দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেটেড ডাইভার্সিফিকেশন। তো এখানে লেখা আছে এক্সপ্যান্ডিং বাই কম্বাইনিং উইথ ফার্মস ইন ডিফারেন্ট বাট রিলেটেড ইন্ডাস্ট্রিজ দ্যাট আর স্ট্র্যাটেজিক ফিটস। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের যেই এক্সাম্পলটা দিলাম, সে আপনার একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে, এখন আপনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে এন্টার করতে চাচ্ছেন। তো এই দুটো ইন্ডাস্ট্রিজ অবশ্যই একে অপরের সাথে কি রিলেটেড, রাইট? তো আপনি যদি এভাবে এক্সপ্যান্ড করার ট্রাই করেন তাহলে এটা হচ্ছে রিলেটেড ডাইভার্সিফিকেশন। কিন্তু সে আপনার একটা গার্মেন্টস আছে এবং আপনি এখন মোটর এর দিকে এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, যে আপনি এখন গাড়ি বানাবেন, তাহলে কি এটা রিমোটলিও একটা আরেকটার সাথে রিলেটেড? নো। তো এটা হচ্ছে আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। আচ্ছা, এক্ষেত্রে বলা হচ্ছে গ্রোয়িং বাই কম্বাইনিং উইথ ফার্মস in unrelated industries where higher financial returns are possible. আনরিলেটেড ডাইভার্সিফিকেশন গুলো মেইনলি তখন হয় যখন অনেক বড় বড় যেসব কোম্পানিজ থাকে তারা যেই সেক্টরে লাভ দেখে বা যেই সেক্টরে প্রফিটের পসিবিলিটিটা ওই পার্টিকুলার টাইমে বেশি, তারা ওই সেক্টরটাই এন্টার করে। এটার এক্সাম্পল কেউ দিতে পারবেন? আনরিলেটেড ডাইভার্সিফিকেশন ইন্ডিয়ার কিছু কোম্পানি আছে, নাম বলতে পারবেন? ম্যাম সনি হবে। সনি হবে? টাটা। টাটা, ঠিক, যিনি বললেন টাটা ঠিক বলেছেন। টাটা দেখেন স্টিল আছে, টি আছে, ওদের মনে হয় সিমেন্টও আছে, ওদের একটা টেলিকমও ছিল, রাইট? আরেকটা আছে, এটাও একটা ইন্ডিয়ান এক্সাম্পল, উইচ ইজ রিলায়েন্স। ওদের একটা টেলিকম ইন্ডাস্ট্রিজ আছে এবং ওরা এখন ফিল্মেও ইনভেস্ট করছে। মানে হচ্ছে তারা যখন যেই জায়গায় প্রফিটের পসিবিলিটি দেখে তখনই সেখানে ইনভেস্ট করে। ওকে,